আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে। আমরা নিরপেক্ষভাবে এবং শুধু ডেটার উপর ভিত্তি করে খতিয়ে দেখার চেষ্টা করব সাম্প্রতিক এই মর্মান্তিক ঘটনাগুলোর পেছনে আসলে কি ঘটছে। আমাদের উদ্দেশ্য কাউকে কাঠগড়ায় দাঁড় করানো নয়, বরং ঠিক কী ঘটেছে তার একটা পরিষ্কার ছবি তুলে ধরা। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনার মূল এজেন্ডাগুলো হল ১. চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড। ২. রাজনৈতিক দল বদলের ইতিহাস। ৩. তৃণমূলের প্রতিক্রিয়া ও দাবি। ৪. রাজ্য জুড়ে হিংসার পরিসংখ্যান এবং সবশেষে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ। প্রথমেই আসা যাক পর্ব ১, চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড। সে রাতের ঘটনাটা একটু পরপর মেলানোর চেষ্টা করা যাক। রাত তখন আনুমানিক 10:30। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ বারাসাতে নিজের বাড়িতে ফিরছিলেন। হঠাৎ মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়ি আটকে দেয় এক বা একাধিক মোটরসাইকেল। এরপর একদম কাছ থেকে পরপর ৩ রাউন্ড গুলি। ঘটনাস্থলে চন্দ্রনাথ রথের মৃত্যু হয়। তার গাড়ির চালকও এই হামলায় গুরুতর আহত হন, যাকে সাথে সাথে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বোঝাই যাচ্ছে এটা কোনো খণ্ডযুদ্ধ বা দুর্ঘটনা ছিল না, বরং অত্যন্ত সুপরিকল্পিত একটা হামলা। এবার যাব পর্ব ২-এ, রাজনৈতিক দল বদলের ইতিহাস। এই চন্দ্রনাথ রথ আসলে কে ছিলেন? অবাক করা ব্যাপার হল, তিনি কিন্তু আগাগোড়ায় রাজনীতির মানুষ ছিলেন না। তিনি ছিলেন ভারতীয় বিমানবাহিনীর একজন প্রাক্তন কর্মী। ২০১৮ সাল থেকে তিনি শুভেন্দু অধিকারীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ শুরু করেন। আর শুভেন্দু অধিকারী যখন রাজ্যের বিরোধী দলনেতা হলেন, তখন চন্দ্রনাথ রথ তার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পান। অর্থাৎ খুব অল্প সময়েই তিনি একজন হেভিওয়েট বিরোধী নেতার খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন। আর ঠিক এখানেই পূর্ব মেদিনীপুরের রাজনীতির একটা খুব ইন্টারেস্টিং সমীকরণ সামনে আসে। চন্দ্রনাথ রথের পরিবার কিন্তু জন্মলগ্ন থেকে বিজেপি করত না, বরং এক সময় তারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সমর্থক ছিলেন। তার বাবা হাসিরথ রথ ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েতের একজন তৃণমূল সদস্য। কিন্তু রাজনীতিতে যা হয়, শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, তখন চন্দ্রনাথ এবং তার পুরো পরিবারও শিবির পাল্টে বিজেপিতে যোগ দেন। এই যে স্থানীয় দলবদল, এটা কিন্তু এই পুরো ঘটনার পেছনের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও একটু জটিল করে তোলে। চলে আসছি আমাদের তৃতীয় পর্বে, ৩ নম্বর, তৃণমূলের প্রতিক্রিয়া ও দাবি। এখন প্রশ্ন হল, রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই ঘটনা নিয়ে কি বলছে? এক্স বা প্রাক্তন টুইটারে দেওয়া একটি অফিসিয়াল পোস্টে তৃণমূল কংগ্রেস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। শুধু তাই নয়, তারা সরাসরি আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিও করেছে। ব্যাপারটাকে তারা এখানেই থামতে দেয়নি। ওই একই বিবৃতিতে তারা দাবি করেছে যে নির্বাচন পরবর্তী এই সহিংসতায় বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের হাতে তাদের নিজেদেরও অন্তত ৩ জন তৃণমূল কর্মী নিহত হয়েছেন। অর্থাৎ দুপক্ষই দাবি করছে যে তারা রাজনৈতিক সহিংসতার শিকার। এই পুরো বিতর্কের মাঝে তৃণমূল নেত্রী সায়নী ঘোষের একটা মন্তব্য কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, রাজনৈতিক ও মতাদর্শগত পার্থক্যের ঊর্ধ্বে ক্ষমতায় যেই থাকুক না কেন, আইন শৃঙ্খলা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। কথাটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে একটা সূক্ষ্ম বার্তা আছে। তিনি কিন্তু পরোক্ষভাবে রাজ্যের বর্তমান প্রশাসনিক কাঠামোর দিকেই একটা ইঙ্গিত দিয়েছেন। আসলে রাজ্যে এখন একটা অদ্ভুত প্রশাসনিক শূন্যতা চলছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি এখন একটা মুক্ত পাখি, কারণ সাময়িকভাবে তিনি কোনো আনুষ্ঠানিক পদে নেই। অন্যদিকে নির্বাচনের কারণে রাজ্যের আইন শৃঙ্খলা দেখভালের দায়িত্ব এখন রাজ্যপাল আর কেন্দ্রীয় বাহিনীর হাতে। এই যে একটা প্রশাসনিক দোলাচল, ঠিক এর মাঝখানেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক এই ধরনের সহিংসার ঘটনা ঘটছে। চলুন এবার দেখে নিই পর্ব ৪, রাজ্য জুড়ে সহিংসতার পরিসংখ্যান। রাজনীতির বয়ান যাই হোক না কেন, চলুন আমরা সরাসরি ডেটার দিকে তাকাই। পুলিশের ডিরেক্টর জেনারেল বা ডিজিপি সিদ্ধার্থ গুপ্ত যে পরিসংখ্যান দিয়েছেন, তা কিন্তু বেশ চিন্তায় ফেলার মতো। ৪ মে নির্বাচনের রেজাল্ট বের হওয়ার পর থেকে রাজ্য জুড়ে ২০০টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে, ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১১০০ জনেরও বেশি মানুষকে প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটকের আওতায় আনা হয়েছে। এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে পরিস্থিতি কিন্তু মোটেও শান্ত নয়। আর এই সহিংসতার শিকার কারা হচ্ছেন?
রিপোর্ট অনুযায়ী এখানে নির্দিষ্ট কোনো একটা গোষ্ঠী টার্গেট হচ্ছে না। ধর্মীয় স্থান যেমন মসজিদে ভাঙচুর বা বিকৃত করার ঘটনা ঘটছে। মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান ও মাংসের দোকানে হামলা চালানো হচ্ছে। পাশাপাশি তৃণমূল কর্মী ও তাদের দলীয় কার্যালয়ে যেমন আক্রমণ হচ্ছে, ঠিক একইভাবে বিজেপি সমর্থকরাও ব্যাপক মারধরের শিকার হচ্ছেন। অর্থাৎ এই অস্থিরতার আজ ধর্ম, ব্যবসা এবং রাজনৈতিক কর্মী সবার গায়ে লাগছে। সব শেষে আমরা চলে এসেছি পর্ব 5-এ, বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ। একটা কথা আমাদের সবাইকে ভাবতে হবে, মানুষ যখন ভোট দেয় তারা হয়তো একটা সরকার বদলানোর জন্য ভোট দেয়, কিন্তু সেই সাথে তারা নিরাপত্তা এবং আইনের শাসনের জন্য, অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক জীবনের জন্যও ভোট দেয়। কিন্তু ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সরকার বদলানো হয়তো সহজ, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার এই সংস্কৃতি বদলানো ততটা সহজ নয়। তাই শেষ পর্যন্ত এই একটা বড় প্রশ্নই আমাদের সামনে এসে দাঁড়ায়, সরকার পরিবর্তনের সাথে সাথে কি বাংলার এই গভীরে শেকড় গেড়ে থাকা রাজনৈতিক সংস্কৃতিরও কখনো পরিবর্তন হবে? ভয়, প্রতিহিংসা আর রাজনৈতিক সংঘাতের এই বিষাক্ত চক্র কি আদৌ কোনোদিন ভাঙবে? এই প্রশ্নটাই আপনাদের ভাবনার জন্য রেখে আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।